আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে এবং গত ৫ মাসের মধ্যে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপি বেশ কয়েকবার তার মত পরিবর্তন করেছে। জুলাই আগস্ট বিপ্লবের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতা লাভ করলো, তখন বিএনপি ৩ মাসের মধ্যে একটি নির্বাচন হওয়া সম্ভব বা নির্বাচন দেওয়ার কথা, এরকম একটা দাবিনামা সম্বলিত বা এই ধরনের একটি মেসেজ দিয়ে তারা একটি সমাবেশ করল। এরপর পরবর্তীতে দেখা গেল তাদের সেই দাবি দেওয়া নিয়ে যখন আলোচনা হলো, সমালোচনা হলো, বিতর্ক হলো। এর কারণ হলো জুলাই আগস্ট বিপ্লবের একেবারে শুরুর দিকে আগস্ট সেপ্টেম্বর এই দুটো মাস পুরো পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুকূলে ছিল এবং সমন্বয়কদের অনুকূলে ছিল। এবং ওই সময়টিতে দেশে অনেকগুলো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল, একটার পর একটা ঝড়, বন্যা, বৃষ্টি, বাদল, নানা প্রাকৃতিক দুর্যোগ, মানুষ যখন ত্রাহি ত্রাহি অবস্থা সৃষ্টি হয়েছিল। ঠিক ওই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এলেন, তিনি সহ সমন্বয়ক যারা ছিলেন তারা এই দুর্দশাগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য নিজেরা যেভাবে চেষ্টা করেছেন এবং জনগণের সাহায্য যেভাবে তারা আহ্বান করেছেন, মানুষ একেবারে সরল বিশ্বাসে, পরিপূর্ণ ভালোবাসা বিশ্বাস নিয়ে আরেক দফা তাদের পাশে দাঁড়িয়েছে। এবং ওই সময়টিতে আরেকটি রাজনৈতিক দল জামাত, তারাও যথেষ্ট ত্রাণ নিয়ে, তারপর শেষে হেলিকপ্টার নিয়ে যে যেভাবে পারছেন জামাতের নেতারা সারা দেশে তারা তৎপরতা চালিয়েছেন। এবং ওই সময়টিতে জামাতের আমির বেশ প্রশংসিত হন তার এই কর্মকাণ্ডের জন্য। তিনি কোমর পানিতে নেমে বন্যার্তদেরকে সাহায্য করেছেন, নৌকায় গিয়ে, তারপরে শেষে বিভিন্নভাবে সিলেটে, কুমিল্লাতে, ফেনীতে, উত্তরবঙ্গে তিনি ব্যাপক সফর করেছেন। ফলে ওই সময়টিতে সমন্বয়ক, জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের যে ভাবমূর্তি, এটা ছিল একেবারে তুঙ্গে। আর সেই কারণে বিএনপি যে একটা হঠাৎ করে নির্বাচনের কথা বলবে, সেটাও তাদের সম্ভব ছিল না। আর দ্বিতীয়ত, জামাতের মতো একটা সুসংগঠিত রাজনৈতিক দল যাদের অর্থনৈতিক ভিত্তি খুবই স্ট্রং, তো তারা যেভাবে ত্রাণ কার্য পরিচালনা করছিল, ওটার সঙ্গে পাল্লা দিয়ে ঠিক বিএনপির সবাই যারা ছিলেন তারা বিচ্ছিন্নভাবে করেছেন। কিন্তু জামায়াতের আমির যেখানে যাচ্ছেন, ওটাকে সামাল দেওয়ার জন্য এখানে যদি বেগম জিয়া যেতেন বা জনাব তারেক রহমান সাহেব যেতেন, ওটা যেভাবে ফোকাস হতো, সেটি বিএনপির কোনো শীর্ষ নেতা যারা বাংলাদেশে আছেন তারা অনেক কর্মকাণ্ড করেছেন, কিন্তু ওটা ওইভাবে ফোকাসড হয়। ফলে কি হলো, আগস্ট সেপ্টেম্বর তারা একেবারে ভালোবাসা, বিশ্বস্ততার তুঙ্গে তারা অবস্থান করল। অক্টোবরে এসে এটা ভাটা পড়তে থাকলো, নানা রকম বিতর্ক শুরু হলো ডক্টর ইউনূসকে নিয়ে, সমন্বয়কদেরকে নিয়ে, এমনকি জামাত। এবং নভেম্বর ডিসেম্বরে এসে কতগুলো বিরোধ, পারস্পরিক যে বিরোধ, এটা বহুমাত্রিক, শিবিরের সঙ্গে ছাত্রদলের, জামাতের সঙ্গে বিএনপির, সমন্বয়কদের সঙ্গে অন্যান্য ছাত্র সংগঠনের, এবং সমন্বয়কদের মধ্যে কয়েকটি গ্রুপ হয়ে গেল, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদ। এবং এই সময়ের মধ্যে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে আরো অনেক বিষয়ের অবনতি হল। ফলে কি হলো, পুরো মানুষের যে রাজনৈতিক চিন্তা চেতনা, মন এবং মানসিকতা, এটা রিভার্স হয়ে গেল। রিভার্স হওয়ার ফলে কি হলো, সরকার দুর্বল হলো, সমন্বয়করা যারা তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং এখনো পড়েছেন, এবং তাদের যে মুভমেন্ট, চলাফেরা, এই চলাফেরা প্রচন্ডভাবে নিয়ন্ত্রিত হয়ে গেল। তার আগে যেভাবে ফ্রিলি শাহবাগে দাঁড়াতে পারতেন, একা একা গভীর রাতে তারা টিএসসিতে দাঁড়াতেন, এই তোরা সব রাজু ভাস্কর্যে আয়, এই স্লোগানগুলো তারা দিতে পারতেন। ঠিক এটা নভেম্বর ডিসেম্বরে এসে একেবারে নেতিবাচক, ঋণাত্মক জায়গাতে চলে গেল। এবং জানুয়ারি মাসে এসে সারা বাংলাদেশে সমন্বয়কদেরকে নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানা রকম নেতিবাচক কথা, সমালোচনা, বিতর্ক যখন প্রবল আকার ধারণ করলো, ঠিক সেই সময়টিতে বিএনপি বলতে গেলে একেবারে সরকারকে মনে হলো যেন মাইনকার চিপাতে পেয়ে গেছে, এবং সেইভাবেই সরকারকে স্কুইজ করার জন্য তারা খুব দ্রুত নির্বাচন আবার চেয়ে বসলো। এখন ধরুন এই সময়টিতে জানুয়ারি মাস, আর কদিন পরে ফেব্রুয়ারি মাস, তো বিএনপি বলছে যে জুলাই আগস্টে মধ্যে বা জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। মানে তারা জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলছে বটে, এটা দিয়ে সরকারকে একটা হিট করেছে। কিন্তু আলটিমেটলি তারা আশা করছে যে যেভাবে হোক না কেন নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যে যেন এই বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়। তো হঠাৎ করে এই যে বিএনপি যে নির্বাচন চাচ্ছে, এই নির্বাচন চাওয়া নিয়ে নানা মহলে নানা কথাবার্তা হচ্ছে। বিএনপি বিরোধী যারা সমালোচক, তারা বলার চেষ্টা করছেন যে বিএনপি ভারতের খপ্পরে পড়েছে। তারা
ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাদের কূটচালের কবলে পড়েছেন। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তারা আওয়ামী লীগের সঙ্গে তলে তলে একটা সমঝোতা করার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। কেউ কেউ একেবারে আরও বিস্তৃতভাবে বলার চেষ্টা করছেন যে বিএনপি সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করছে যে যদি আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ না আসে এবং এখানে বিএনপি যদি সরকার গঠন করে, জামাত যদি প্রধান বিরোধী দল হয়, তাহলে সংসদে যতই বিএনপিকে গালাগাল করা হোক না কেন বা জামাত বিএনপির যতই শত্রুতা থাকুক না কেন, এটি একটা সাজানো পার্লামেন্ট, মক পার্লামেন্ট এবং জামাত একটি গৃহপালিত বিরোধী দল। এই হিসেবে যে দুর্নাম এবং বদনাম ছড়িয়ে পড়ে, তার ফলে আজকের যে বিপর্যয়ের মধ্যে পড়েছে বিএনপিকেও ঠিক একই বিপর্যয়ের মধ্যে পড়তে হবে। তো কাজেই বিএনপি কোনো অবস্থাতেই চাচ্ছে না যে সংসদে জামাত বিরোধী দল হিসেবে থাকুক, প্রধান বিরোধী দল হিসেবে থাকুক। কিন্তু এখন যে অবস্থা আছে এই মুহূর্তে মাঠে, নির্বাচন যদি হয় সেটা যেভাবে হোক না কেন নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং নিরঙ্কুশভাবে বিজয়ী হবে। এখন সবাই বলতে পারেন যে এখানে কিভাবে বিজয়ী হবে, লোকজন সব জামাতকে ভোট দিয়ে। এখানে এখন যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একতরফা ভোট করার মতো অবস্থা এখন চলে এসেছে। অর্থাৎ জনগণ স্বতঃস্ফূর্তভাবে শতকরা 70%, 80% ভোট কেন্দ্রে যাবে, এরকম পরিস্থিতি এখন নেই। প্রতিটি নির্বাচনী এলাকা এখন বিএনপির দখল এবং অলমোস্ট প্রায় সব জায়গাতেই বিএনপির 4জন, 5জন, 6জন করে প্রার্থী দাঁড়িয়ে আছে। যদি বিএনপি মিস্টার এক্সকে মনোনয়ন দেয় তাহলে ABCDEFG তারাও দাঁড়িয়ে যাবে বিদ্রোহী প্রার্থী হিসেবে, যেটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিএনপির এই মুহূর্তে। তো বিএনপি ভার্সেস বিএনপি, যেটা 2024 সনে আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে, এই যে রক্তক্ষয়ী লড়াই, সেই রক্তক্ষয়ী লড়াইতে জামাত দাঁড়াতেই পারে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে পুরো প্রশাসনে আওয়ামী লীগের যারা দাঁড়িয়ে আছে, 10 পায়ে দাঁড়িয়ে আছে, তারা মুখ টিপে হাসছে, এরকম একটা পরিস্থিতি। বিএনপি কাটাকাটি করবে, মারামারি করবে এবং দিন শেষে ব্যালট বাক্স ছিনতাই হবে, ভোট বাক্স ছিনতাই হবে, সিল পিটানো হবে এবং বিএনপির প্রার্থীর পক্ষে 60%, 70% এখানে দেখাতে হবে, ভোট কাস্টিং দেখানো হবে। এর ফলে কি হচ্ছে, পুরো রাজনৈতিক প্রক্রিয়া, বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চেয়েও খারাপ একটি অবস্থার মধ্যে চলে যায়। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে বাঁচার জন্য মূলত বিএনপি যদি সর্বদলীয় একটা যাকে বলা হয় সর্বদলীয় একটা অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং সেই নির্বাচনের মধ্যে যদি আওয়ামী লীগ আসে এবং আওয়ামী লীগ যদি দ্বিতীয় বৃহত্তম দল হয়, মানে সংসদে বিরোধী দলীয় হয়, তাহলে বিএনপির জন্য মুখ রক্ষা হয়, সেটা যে কোনো ফর্মে হোক না কেন, এটা বিএনপি চাইতে পারে, নৈতিকভাবেই চাইতে পারে, যৌক্তিকভাবে চাইতে পারে এবং রাজনৈতিক যদি বিচার বিশ্লেষণ বিবেচনা বলেন সেটার দিকে লক্ষ্য করে বিএনপি সেটা চাই। 2 নম্বর হলো যে এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করার জন্য ভারতের পক্ষ থেকেও কূটকৌশল থাকতে পারে, চাপ থাকতে পারে। কারণ হলো ভারত কিন্তু এখানে কখনোই বসেছিল, এখনো নেই। তারা যখন আওয়ামী লীগের সঙ্গে একেবারেই মহরম সম্পর্ক ছিল, ঠিক সেই সময়টি তো বিএনপির সঙ্গে তাদের কিন্তু যোগাযোগ ছিল। বিএনপির অনেক নেতৃবৃন্দ, বিশাল একটা গ্রুপ, তারা ভারতপন্থী এখনো আছেন, আগেও ছিলেন, নিয়মিত ভারত যেতেন এবং বিভিন্ন সময়টি, সে 2008-এর নির্বাচন থেকে শুরু করে 24-এর সময় পর্যন্ত বিএনপি কিন্তু ভারতের যে ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সের বাইরে যেতে পারে। তারা কনফিউজড হয়েছে, বিভ্রান্ত হয়েছে, প্রতারিত হয়েছে, এটা সত্য। ভারত দ্বারা তাদেরকে অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কথা রাখা হয়নি। এবং এখন যে কথাটি প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা সমঝোতা হয়ে গেছে, আওয়ামী লীগকে 60-65টা সিট ছেড়ে দিয়ে বিএনপি নির্বাচন করে, ঠিক একই কথায় কিন্তু গুজব ছড়িয়ে পড়েছিল 2018 সনে যে 70-80টি সিট বিএনপিকে ছেড়ে দেওয়া হবে। বিএনপি রাজি হয়েছে এই শর্তে, সেখানে তারা নির্বাচনে এসেছে।